পর্ব সংখ্যা 13 লেখক আয়ন আহমেদ শুভ। ঈশা কথা শেষ করার আগে রেহেলা বেগম কর্কশ গলায় বলল, ঈশাকে আত্মসম্মান, জেদ, অপমান বোধ এইসবের জন্য তো আর আমি এত ভালো একটা ছেলেকে হাতছাড়া করতে পারি না। তোর বিয়ে ওর সাথে হবে, আর এটাই ফাইনাল। ঈশার কোনো কথা শোনার প্রয়োজন বোধ করল না রেহেলা বেগম। ঈশা চুপ করে আছে। কি বলবে? তার মা এর ভাবনা চিন্তা তো আর বদলানো যাবে না। তবে নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দেওয়া চলবে না তার। সন্ধ্যার দিকে ঈশার বাবা মা সহ ঈশা উপস্থিত হয়ে অয়নের বাসায়। অয়ন নিজের রুমেই ছিল। কিছু ফাইলপত্র নিয়ে ঘাটাঘাটি করছে সে। ঈশার বাবা মা আসতেই ফারজানা অয়নের রুমে দৌড়ে চলে আসে। অয়নের রুমে এসে ফারজানা হাঁপাতে হাঁপাতে অয়নকে উদ্দেশ্য করে বলল, এই অয়ন, তোর বউ চলে এসেছে। ফারজানার হাস্যোজ্জ্বল মুখের কথাটা অয়নের কানে আসতেই অয়ন ফাইলের ভিতর থেকে মুখটা তুলে ফারজানার দিকে দৃষ্টিপাত করল। অয়ন ফাইলটা হাতের থেকে টেবিলের উপর রেখে ফারজানার দিকে একটু এগিয়ে আসতে আসতে বলল, কে এসেছে? তোর হবু বউ এসেছে। হাউ ফানি। আচ্ছা, এখানে ঈশার আসার কি দরকার ছিল? মানে কেন আসলো? কেন আসবে না? তোর বাবা ওদের সবাইকে আসতে বলেছে। ও, কে এসেছে? তোর হবু বউ এসেছে। হাউ ফানি। আচ্ছা, এখানে ঈশার আসার কি দরকার ছিল? মানে কেন আসলো? কেন আসবে না? তোর বাবা ওদের সবাইকে আসতে বলেছে। ও আচ্ছা, রেডি হয়ে নিচে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। অয়নের কথাগুলো ফারজানার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দিল। সত্যি কি অয়ন ঈশাকে বিয়ে করতে চায়? ওর কথার ধরন অনুযায়ী তো অন্য কিছু মনে হচ্ছে। মনে হচ্ছে অয়ন বেশ বিরক্ত ঈশার আশায়। ফারজানা আর কিছু না ভেবে অয়নের রুম থেকে বেরিয়ে যায়। অয়ন নিজের রুমের দরজা বন্ধ করে দিয়ে রেডি হচ্ছে। আজ ঈশাকে আদর করে নিজের জায়গায় বুঝিয়ে দেবে। সামান্য একটু দয়া দেখানো যায় তাকে, এর বেশি কিছু চিন্তা করা যায় না ঈশাকে নিয়ে। এটাই বোঝাতে হবে। আপন মনে কথাগুলো ভেবে মিটিয়ে হাসছে অয়ন। রেডি হয়ে নিচে আসলো অয়ন। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অয়নের চোখে পড়ে ঈশা ও তার পুরো পরিবারকে। অয়নকে তারা দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হলো। আর খুশি হবে নাই বা কেন? অল্প বয়সে যে বেশ নাম করে ফেলেছে সে। অয়ন তাদের দিকে বাঁকা হাসি দিল। ঈশাও যে অন্যের দিকে তাকায়নি এটা কিন্তু না। অয়নকে বেশ সুন্দর লাগছে পাঞ্জাবিতে। যে কারো দৃষ্টি কাড়বেই অয়নের সৌন্দর্য। ঈশা কয়েক মিনিটের জন্য অয়নের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে। ঈশার ঘোর কাটে অয়নের কথা শুনে। অয়ন সবাইকে বেশ স্বাভাবিক কণ্ঠে সালাম জানিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল? আপনার শরীর এখন ঠিক আছে? মেডিসিন টাইমলি নিচ্ছেন তো? ঈশার বাবার কাছে বরাবরই অয়ন সুপাত্র। অয়নের সব কিছুই বারবার তাকে মুগ্ধ করে। অয়নের দিকে মুচকে এসে ঈশার বাবা উত্তর দেয়, ভালো আছি আমি। ঈশার বাবার কথা শেষ করতেই অয়নের বাবা বলল, আচ্ছা তাহলে আসল কথায় আসা যাক। আসল কথা হলো, আমরা সবাই চাই অয়ন আর ঈশা একসাথে নিজেদের জীবন কাটাক। আমরা চাই মেয়েকে আমাদের মেয়েকে আপনাদের দিয়ে আপনার ছেলেকে আমাদের করে নিতে। ঈশার বাবা কথা শেষ হতেই অয়ন সবাইকে অবাক করে দিয়ে বেশ কর্কশ গলায় বলল, ওয়েট, আমার কিছু কথা আছে, যদি অনুমতি দিন তো বলতে পারি। ঈশার বাবা মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ বলো অয়ন, কি বলতে চাও? আসলে আঙ্কেল, আমি চাই ঈশার সাথে একটু একান্তে কিছু কথা বলতে, যদি আপনারা অনুমতি দেন তো। অয়নের কথা শুনে ঈশার বাবা মুখটা মলিন করে ফেলে। অয়ন তার মুখ মলিন দেখে নিজে একটু চুপসে যায়। আমার কথায় কি ওনারা আঘাত পেল মনে ভাবছে অয়ন। হঠাৎ ঈশার বাবা হা হা করে হেসে বলল, আরে মন খারাপ করলে নাকি বাবা? আমি তো তোমার সাথে একটু মজা করে মুখটা মলিন করেছি। বর্তমানে এটা একটা সাধারণ বিষয়। যাও, কথা বলে নাও। অয়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ঈশার দিকে দৃষ্টিপাত করতে ঈশা ভারী কণ্ঠে বলতে লাগলো, আমার তেমন কোনো ব্যক্তিগত কথা নেই আপনার সাথে, তাই যা আপনি আমাকে বলতে চান
সেটা সবার সামনে বলতে পারেন। ঈশার কথা শুনে অয়ন একটু অপ্রস্তুত হয়ে যায়। প্রথমত, অয়নের কথাটা যদি সবার সামনে বলার মতো হতো তবে কি আর আলাদাভাবে কথা বলার অনুরোধ করতো নাকি সে? অয়ন রাগকে কন্ট্রোল করে ঠোঁটের কোণে মিচক হাসির রেখা টেনে ঈশাকে উদ্দেশ্য করে বলল, সব কথা তো আর সবার সামনে বলা যায় না, আর তুমি তো আমার স্ত্রী হবেই, তাই এভাবে আমার কথার অবাধ্য হওয়া উচিত না, তাই না বলো? অয়নের শান্ত কণ্ঠে শুনে এসব বেশ বুঝতে পারছে কোনো ঝড় নিশ্চয়ই অপেক্ষা করছে তার জন্য। তা না হলে আমি তার সাথে না কথা বলতে চাওয়ার পরেও এতটা শান্তিতে কথা উনি বলতেন না, এমনকি বলতে পারেনও না। ঈশাকে নিশ্চুপ দেখে তার বাবা একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ঈশা, অয়ন যা বলছে তাই করো। অয়ন একটু মুচকে এসে ওখান থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে। ঈশাও কিছুটা বাধ্য হয়ে অয়নের পিছন পিছন তার রুমে চলে আসে। ঈশা রুমে ঢুকতেই অয়ন ধপাস করে দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধের শব্দে ঈশা কেঁপে ওঠে অজানা ভয়ে। অয়ন দরজা বন্ধ করে ঈশার চোখের দিকে তাকিয়ে আছে। ঈশা দরজার কাছে ছুটে চলে আসে, কাঁপা কাঁপা গলায় অয়নকে উদ্দেশ্য করে বলে, এইসব কি? দরজা বন্ধ করলেন কেন? রোহান, কি গোসল দিছো? হ্যাঁ, শীত শীত লাগে? শীত লাগে? শীত লাগে? রোহান, দেখো কি নাই, কি নাই বলো, কি নাই? হ্যাঁ, কি নাই? রোহান, কি? এখানে বসো, তুমি বসো, বসো। ইস, কি ওটা? ওটা কি? তোমার প্যান্ট শর্ট হয়ে গেছে? তুমি তো এখন বড় হয়ে গেছো। কি করলে ওটা? ফেলা দিলে কেন? রোহান, এই রোহান, রোহান, এই দে, আমার হাত ধরো, আসো। আসো না। কি, এদিকে আসো। হা 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 হা। এই শাট আপ, ওকে আমি নিজের চোখে দেখেছি সব। আর কত নাটক তুই করবি বল? একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছি, এতটুকু খারাপ লাগছে না তোর? একটা দেহ কতজনকে দিবি তুই? কতজনকে বল? অয়নের রাগ মিশ্রিত চিৎকার করে কণ্ঠ ঈশাকে মারাত্মকভাবে আঘাত করে যাচ্ছে। ঈশা অয়নের চোখের দিকে তাকিয়ে বল, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। কই দাও, ও তো ওইটাই দাও, ওইটা দাও, ওই যে দাও। চোখে পড়ে না? আসো। ইয়া,
এটাই নিবা, এটাই। এটা কি করবা? পড়বা না? না, আমি আর আইনে দিতে পারবো না, তুমি নিয়ে আসো যাও। উফ, না বেয়াদব। এদিকে আসো, আসো। ইয়ে, ই, ই, আমাকে কি সুযোগ দেবে তুমি? আর ঘৃণা আমায় করবে কি? ঘৃণা করি আমি নিজে, তাও তোমা। ঈশা বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই অয়ন ঈশাকে, চলবে